আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি ইংলিশ সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি মোহাম্মদ সোহাগ পারভেজ আছি আপনাদের সাথে। তো অলরেডি আপনারা সবাই বুঝতেই পাচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধনের ফাইনাল শর্ট সাজেশন অর্থাৎ ইংরেজি অংশ। আমরা সবাই জানি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল এবং কলেজ পর্যায়ের ইংরেজি অংশের অর্থাৎ এমসিকিউ যে ইংরেজি অংশের যে একটা প্রশ্ন হয়ে থাকে সেখানে 25 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো এই 25 মার্কের প্রশ্নের একটা শর্ট সাজেশন আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিও থেকে আপনি অনেক উপকৃত হবেন আমি আশা করতেছি। আর আপনিও ভিডিও শেষে অবশ্যই বলবেন যে হ্যাঁ ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। ইংরেজি অংশের জন্য অনেকের ভয় ভীতি থাকে, আসলে ভয়ের কিছুই নেই। এখান থেকে সহজেই আসলে নাম্বার তুলতে পারি। আর নিচের আমি যেই কমন টপিকগুলো আমরা এখন সিলেক্ট করে দিব সেই টপিকগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই তুমি এখান থেকে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। তো প্রথম আমি যে টপিকসটার কথা বলবো সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব ও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। রাইট ফর্মস অফ ভার্ব ও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আমরা সবাই যারা পরীক্ষার্থী সবাই কম বেশি জানি, এবং আমাদের যেহেতু বিভিন্ন প্রকারের বই অর্থাৎ ডাইজেস্ট রয়েছে এবং সেইখানে কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পর্কে বা এই রিলেটেড অনেক প্রশ্ন দেওয়া আছে। আর এই দুইটা টপিকস কেন বললাম, আমি বিগত সালে যে প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে আমরা এখান থেকে প্রতি বছরে অর্থাৎ 5-7টি প্রশ্ন গড়ে এসে থাকে। তাহলে এই টপিকগুলোর সাথে আরও আমরা যেই টপিকগুলো পড়বো সেগুলো হচ্ছে কজেটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, আর এগুলো মূলত রাইট ফর্মস অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অংশ। আর রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে যাদের মাথা ব্যথা, যাদের আসলে প্রবলেম রয়েছে তাদের অবশ্যই রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলে রাইট ফর্মস অফ ভার্বের নিয়ে 2টা টিউটোরিয়াল সাজানো আছে। তোমরা যদি এই টিউটোরিয়াল 2টা দেখে আসো তাহলে অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি খুব ইজিলি পন্থায় অর্থাৎ আমি খুব সহজে এবং মজায় এই রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসটা নিয়েছি। তুমি একটু যদি 5 সেকেন্ড দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে আমি কত সহজে রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসটা নিয়েছি। তো আমরা এখন পরীক্ষা কিভাবে প্রশ্ন আসতে পারে সেটাই দেখব। যেহেতু আমাদের এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে, তো যদি রাইট ফর্মস অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন হয়ে থাকে তাহলে প্রশ্ন এভাবে আসতে পারে। এই যে এখানে আমরা একটা বেসিক টেস্ট দিয়ে রেখেছি যে ফিজিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। এখন ফিজিক্সের পরে নো তো কোনো দিনই হবে না, ইজ আর হ্যাভ হবে না কেন? কারণ ফিজিক্স হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর আমরা একটা রুলস সবাই জানি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্ব হবে থার্ড পারসন অর্থাৎ সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। তাই যেহেতু হ্যাভ প্লুরাল এটা হবে না, আরও প্লুরাল এটা হবে না, আর নো যেহেতু প্লুরাল এটা হবে না, আমাদের এখানে ইস হচ্ছে সিঙ্গুলার তাই আমরা এখানে ইসটা ব্যবহার করব। অনেকের এই যে অ্যাজ দেখে মাথা গরম হয়ে যায় যে যেহেতু কোনো নাউনের শেষে যদি অ্যাজ থাকে সেটা প্লুরাল হয়। তো আসলে এই ধরনের ভুল আমরা করব না। আমাদের যে ডাইজেস্ট রয়েছে সেখান থেকে আমরা বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা একটু পড়ে যাব আজকে যেই সময়টুকুই আছে, তাহলে তোমরা এই রাইট ফর্মস অফ ভার্ব থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। আমরা দ্বিতীয় যে বেসিক টেস্টটা দিয়ে রেখেছি এটা একটু তোমরা দেখো যে এটার অ্যান্সারটা কি তোমরা পারো কিনা। যদি অ্যান্সারটা পারো তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে এটার উত্তরটা লিখে দিতে পারো যে সাবাব অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস। তাহলে সাবাব অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস, এখানে কি লিভ হবে না লিভস হবে না টু লিভ, লিভিং ইন ঢাকা। তো অনেকে এই ভুলটা করে যে সাবাব এবং হিজ প্যারেন্টস বলতে এটা হচ্ছে প্লুরাল,
তো প্লুরাল হিসেবে ভার্বটাও তারা প্লুরাল নেয়, যে লিভ অথবা লিভস হচ্ছে সিঙ্গুলার, লিভ হচ্ছে প্লুরাল। এখানে তো ইনফিনিটিভ হবে না টু লিভ, এবং লিভিংও হবে না। তো লিভ এবং লিভসের মধ্যে কোনটা হবে? অনেকে যেহেতু প্লুরাল মনে করে সেহেতু লিভ ব্যবহার করে। আসলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে একটা রুলসে বলাই আছে যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, কম্বাইন্ড বাই, এগুলো দ্বারা যদি কোনো সাবজেক্ট যুক্ত থাকে অর্থাৎ নাউন বা প্রোনাউন যুক্ত থাকে, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন হয়। তাহলে এখানে প্রথম সাবজেক্টে কি লেখা আছে? সাবাব। তাহলে সাবাব অনুসারে সাবাব যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বও হবে সিঙ্গুলার, অর্থাৎ লিভস হবে এটার অ্যান্সার। এরপর আমরা যে টপিক্সটার উপর বেশি নজর দেব সেটা হচ্ছে প্রিপোজিশন। বাংলাদেশের যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে প্রিপোজিশন রিলেটেড প্রশ্ন হয়ে থাকে। আর এই এনটিআরসি এর অর্থাৎ শিক্ষক নিবন্ধনের এমসিকিউর প্রশ্নে অর্থাৎ স্কুল এবং কলেজ পর্যায়ে আমরা বিভিন্ন বিগত সালে যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি, সেখানেও প্রিপোজিশন থেকে 2-3টা প্রশ্ন থাকে, এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এখান থেকেও 2-3টা প্রশ্ন থেকে থাকে, এবং সাথে ওয়ান ওয়ার্ডস সাবস্টিটিউশন এটাও আমাদের পড়তে হবে, কারণ এখান থেকেও প্রশ্ন এসে থাকে। তো আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো যদি এখান থেকে পড়ি, তাহলে আমাদের এখান থেকেই কমন পড়ে, এখান থেকে নতুন কিছু আসে না। অর্থাৎ বিগত সাল বা বিগত যে বাংলাদেশের যত কম্পিটিটিভ এক্সামগুলো হয় ওই প্রশ্নগুলোই, অর্থাৎ আমরা যদি ডাইজেস্ট থেকে পড়ে যাই তাহলে আমাদের অবশ্যই এখান থেকে কমন পড়বে। তো এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে? এই যে এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা প্রশ্ন, যে এই স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ। আসলে এই স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস একটা বক্তব্য অনেক শব্দের, সেটাকে কি বলা হয়? বিগ স্পিচ বলা হয়, না মেডেন স্পিচ বলা হয়, না এ ভার্বস স্পিচ বলা হয়, না অ্যান আনইম্পর্টেন্ট স্পিচ বলা হয়? আসলে এটাকে এক কথায় বলা হয় এ ভার্বস স্পিচ। এরপরে আরেকটা বেসিক টেস্ট আমি এখানে দিয়ে রেখেছি, যে রেজা ডাইট ড্যাশ ওভার ইটিং। তাহলে ওভার ইটিংয়ের ক্ষেত্রে কেউ যদি বেশি পরিমাণ খেয়ে মারা যায়, সেক্ষেত্রে আমরা ডাইট ফ্রম ব্যবহার হয়। তাহলে অবশ্যই তোমরা আমার আগে এটার অ্যান্সার দিতে পেরেছো আমি আশা করতেছি, এবং এই প্রশ্নগুলো তোমরা পড়ে গেছো, এবং তোমাদের একটাই সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা সেগুলো একটু ভালোভাবে পড়ে যাও যতটুকুই সময় তোমাদের কাছে আছে। এরপরে সিনোনিমস ও অ্যান্টোনিম, অর্থাৎ সিনোনিম ও অ্যান্টোনিম থেকে বাংলাদেশের সকল কম্পিটিটিভ এক্সামেও 2-3টা প্রশ্ন হয়ে থাকে। শুধু বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসার প্রশ্নগুলো পড়লেই তুমি এখান থেকে কমন পেয়ে যাবে বলে আমি আশা করছি। আর সিনোনিম এবং অ্যান্টোনিমসের ক্ষেত্রে অবশ্যই তুমি আমার একটা মোস্ট কমন 50 সিনোনিমসের একটা ভিডিও রয়েছে, তুমি যদি সেই ভিডিওটা দেখে আসো তাহলে আমি আশা করছি সেইখান থেকে তুমি অবশ্যই কমন পাবে। আসলে সিনোনিমস এবং অ্যান্টোনিমসের অনেক, এগুলো আসলে সবগুলো আসলে পড়ে গেলে আমাদের মনে থাকে না। তুমি যদি মোস্ট 50 কমনস সিনোনিমসটা একটু দেখে যাও এবং ওইটার অ্যান্টোনিমসও শিখে যাও, তাহলে ওইখান থেকে আমি আশা করছি, যেহেতু বিগত বছরে ওখান থেকে এসেছে, তো এই বছরও ওইখান থেকেই আসবে। তো অবশ্যই আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, তুমি এই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসবে। তো কী ধরনের প্রশ্ন আসতে পারে? হোয়াট ইজ দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ড হোমোজিনিয়াস? হোমোজিনিয়াস হচ্ছে সমজাতীয়। এটা আসলে 15তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে এই প্রশ্নটা এসেছিল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হোমোজিনিয়াস? হোমোজিনিয়াস মিনস হচ্ছে সমজাতীয়। তাহলে এটার এই 4টা অপশনের মধ্যে কোনটা হতে পারে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা একটু অ্যান্সারটা লিখে দাও। আমি যেহেতু এটা বাংলা বলে দিয়েছি, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা অ্যান্সার হবে, যে সিমিলার অথবা অফ দ্য সেম কাইন্ড, একই জাতীয় বা সমজাতীয়। আর সিনোনিম অফ দ্য ওয়ার্ড হ্যান্ডি হচ্ছে কি? উপকারী। তাহলে অবশ্যই তোমরা এখানে বুঝতে পারছো যে উপকারী ইংলিশ কোনটা, যে ইউজফুল। তো তোমরা সিনোনিম এবং অ্যান্টোনিমে এগুলো বিগত সালের প্রশ্নগুলো দেখে যাবে, এবং আমার ভিডিওটা অবশ্যই দেখে যাবে। আর ওই ভিডিওটা দেখলে আমার মনে হয় না যে তোমার ডাইজেস্টও পড়তে হবে। আর 4 নম্বরে যেটা আমি বলবো, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এখান থেকেও 2-3টা প্রশ্ন হয়ে থাকে। তো এটা কী ধরনের, কীভাবে প্রশ্ন আসে একটু আমরা সেটা দেখব। যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে গো কোন পার্টস অফ স্পিচ? তোমরা হয়তো সবাই ধরেই নিয়েছো, এখানে গো হচ্ছে ভার্ব,
যেহেতু আমরা গো এই ভার্বটার সাথে সবাই পরিচিত, যে আমরা কোনো স্থানে যাওয়ার ক্ষেত্রে আই গো টু স্কুল, আই গো টু কলেজ, আই গো টু মার্কেট, সেই ক্ষেত্রে এই গোটা ব্যবহার করি। আর তোমরা এখানে ধরেই নিছো গো হচ্ছে কি ভার্ব, কিন্তু আসলে এই সেন্টেন্সের মধ্যে গো কিন্তু ভার্ব না। আমরা জানি কোনো ডিটারমাইনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন। তাহলে দিয়েই যেহেতু একটা ডিটারমাইনার এবং এরপরে একটাই ওয়ার্ড আছে, তারপরে কিন্তু আরও ওয়ার্ড আছে কিন্তু এগুলো প্রিপোজিশন, এরপরে এখানে আবার দি, তাহলে এই একটা ওয়ার্ড আছে সেহেতু এখানে এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর এটার বাংলাটা হচ্ছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর রীতি, এটাই পৃথিবীর নিয়ম, অর্থাৎ গো এখানে গো এর বাংলা হচ্ছে নিয়ম। তো আশা করি তোমরা এই বেসিক টেস্টটা বুঝতে পেরেছো। আর হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ হ্যাপিনেস, এই হ্যাপিনেসটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, এটা কি প্রোনাউন, এটা কি নাউন, এটা কি কনজাংশন, এটা কি অ্যাডভার্ব। আর আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি নেস থাকে সেটা মূলত নাউন হয়। তাহলে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ক্ষেত্রে তোমরা বিগত সালে যে প্রশ্ন, তোমাদের যে ডাইজেস্টটা রয়েছে সেখানে বিগত সালে যে বা বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে অথবা বিগত বছরে যেই কম্পিটিটিভ বিভিন্ন প্রকারের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেখানে যেই ধরনের প্রশ্ন হয়ে থাকে ওই প্রশ্নগুলোই যদি তোমরা একটু চোখ বুলিয়ে যাও, আশা করি এখান থেকে তুমি 2-3 মার্ক ক্যারি করতে পারবে। এরপরে 5 নম্বরে আমরা যেটা দেখবো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে 3-4টে প্রশ্ন অলওয়েজ হয়ে থাকে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ, নেগেটিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এগুলো থেকেই সাধারণত প্রশ্ন হয়ে থাকে। আর ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ টা আসলে বেশি করে রিভিউ হয় বা বেশি করে এটার উপর রিভিউ দিন, কারণ কি এই রিলেটেড প্রশ্ন কিন্তু বাংলাদেশের সকল কম্পিটিটিভ এক্সামে হয়ে থাকে। আর আমরা কিন্তু ক্লাস 6 থেকে আমাদের পরীক্ষা, অর্থাৎ আমরা যে অনার্স মাস্টার যেখানেই আমরা পড়েছি কিনা মানে পড়ছি, সেখানেই কিন্তু আমরা এই ভয়েসটা আমাদের কাজে লেগেছে এবং ভয়েসটা কিন্তু আমরা সব জায়গায় পড়ে এসেছি। এবং এই ভয়েস থেকে বাংলাদেশের সকল কম্পিটিটিভ এক্সামে সেখানেও কিন্তু প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ এখান থেকে তুমি 1-2টা প্রশ্ন পেয়ে যেতে পারো। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা একটু ভালোভাবে দেখে যাবা, কারণ সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে হতে পারে, পজিটিভ, নেগেটিভ অথবা ডিগ্রিও তোমার, এখানে আমি ডিগ্রিটা লিখি না, ডিগ্রি সম্পর্কেও প্রশ্ন আসতে পারে। তবে এক্ষেত্রে তুমি অবশ্যই ভালো মানের একটা বই থেকে তুমি প্রশ্নগুলো দেখে যাবা। 6 নম্বরে যেটা বলবো, বাংলাদেশের সকল কম্পিটিটিভ এক্সামে যেই প্রশ্নটা এসে থাকে, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য 2 থেকে 4টি প্রশ্ন থাকে, অথবা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার জন্য 2 থেকে 4টি প্রশ্ন থাকে। এখানে আসলে হুবহু বই না পড়ে যাওয়া ভালো আমার মনে হয়, কারণ এগুলো নিয়ম থেকে খুব কমই আসে। তো তুমি যদি একটু টেন্সের স্ট্রাকচারটা দেখে যাও তাহলে আশা করি, আর তুমি যদি একটু চাও যে হ্যাঁ আমি পড়ে যাব, তাহলে অবশ্যই তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখে যেতে পারো। তো আশা করি তোমরা এই যে আমি যে 6টা টপিকস সম্পর্কে বললাম, এগুলো যদি তুমি ঠিকভাবে দেখে তোমার হাতে যতটুকুই সময় আছে তুমি যদি দেখে যাও, তাহলে অবশ্যই তুমি এখান থেকে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে বলে আমি আশা করছি। তো আমি ভিডিওটি শেষ করার আগে অবশ্যই বলবো যে অবশ্যই রিকোয়েস্ট করব যে তুমি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো অথবা নতুন মেহমান হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ইংলিশ রিলেটেড যত ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ, অর্থাৎ সেই ধরনের টপিকগুলোর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি ভালো না লাগে তবে অবশ্যই ডিসলাইক দিবেন। আর যদি ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর সর্বশেষে আপনাদের বলবো থ্যাংক ইউ। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের পরীক্ষা অনেক ভালো হোক এই কামনায়। যাবার আগে একটা কথা আপনাদের বলবো যে আপনাদের যে 30 তারিখে অর্থাৎ 30 আগস্ট যেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে,
তো সেই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে ইংরেজি অংশের যে কোশ্চেনটা হয়ে থাকবে অর্থাৎ স্কুল এবং কলেজ পর্যায়ে, তো দুইটা কোশ্চেনের সলভ নিয়ে অর্থাৎ সমাধান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।